ডক্টর ইউনূস এবং তার সরকারি শেখ হাসিনাকে ফিরাইয়া আনার জন্য যা যা করা দরকার এটা তারাই করতেছে। তো এই যে আওয়ামী লীগকে অচল করে দেওয়া, আওয়ামী লীগকে অচল ভাবা, আওয়ামী লীগের নেতা দেশে ফিরে আসবে এই আশঙ্কা করা, এই আলোচনা করা, এটা আসলে এক ধরনের রাজনীতি। পুরা দেশের মানুষ কিন্তু সার্বক্ষণিক ভাবে একটা আতঙ্কের মধ্যে থাকবে যে এই বুঝে আবার হাসিনা আসলো, বিদেশি চাপে করে গভর্নমেন্ট নিয়ে আসলো। আপনি কি এই চাপটাকে অনার করেন? আপনি কি এই চাপে ভয় পান? যদি ভয় পান তাহলে ফিরে নিয়ে আসেন। আর যদি ভয় না পান তাহলে বলেন কেন যেটা প্রমাণ করতে পারবেন না? আপনি প্রমাণ করতে পারবেন, প্রমাণ করেন। সরকার প্রমাণ করুক না, সরকার যে জনগণকে জুজুর ভয় দেখাচ্ছে প্রমাণ করুক। যদি প্রমাণ না করে তাহলে কি হবে? পুরা দেশের মানুষ কিন্তু সার্বক্ষণিক ভাবে একটা আতঙ্কের মধ্যে থাকবে যে এই বুঝে আবার হাসিনা আসলো, বিদেশি চাপে করে গভর্নমেন্ট নিয়ে আসলো। গভর্নমেন্ট বলুক বিদেশি চাপ আছে, আমি এই প্রক্রিয়া গ্রহণের মাধ্যমে সেই চাপকে নিউট্রালাইজ করে দিছি। এটাও এক ধরনের রাজনীতি। ব্যক্তিগত ভাবে যখন নাকি শেখ হাসিনা চলে গেলেন এবং যখন নাকি নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, তখন আমি বহু জায়গায় বলেছি এবং তখন আমার এটা বিশ্বাস ছিল যে শেখ হাসিনার চ্যাপ্টার বাংলাদেশে ক্লোজ। শেখ হাসিনা আর বাংলাদেশে ব্যাক করতে পারবেন না, এটা আমি মনে করতাম ওই সময়। এবং আমি এটাও মনে করতাম শেখ হাসিনা যারা খুব ক্লোজ সঙ্গী সাথী, যেমন ওনার মন্ত্রীরা, ওনার সেন্ট্রাল কমিটি যারা নাকি লিডার আছেন, এরা বাংলাদেশে আর ভাই আসতে পারবেন না, সে মানুষ তাদেরকে গ্রহণ করবে না। কিন্তু এরপর আমি দেখলাম যে এই যে ডক্টর ইউনূসের সরকার, এই সরকার এক একটা কাজ করে, তার এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে আমার যেন কেন মনে হচ্ছে যে ডক্টর ইউনূস এবং তার সরকারি শেখ হাসিনাকে ফিরাইয়া আনার জন্য যা যা করা দরকার এটা তারাই করতেছে, জাস্ট তারাই করতেছে। মানে ওনারা এমন এমন কাজকর্ম করতেছে যে মানুষ এখন আওয়ামী লীগকে রাজনীতির থেকে বিচ্ছিন্ন ভাবতে পারছে না। আমি একটা এক্সাম্পল দেবো, বাঙালি আজকে মেহেদী হাসানের সঙ্গে ওনার ইন্টারভিউটা একটু আলোচিত হয়েছে। ওখানে একটা জায়গায় মেহেদী হাসান প্রশ্ন করছে যে আওয়ামী লীগের কিছু সমর্থক আছে, আওয়ামী লীগের কয়েক লাখ সমর্থক আছে, সে কিন্তু লাখ শব্দটা ইউজ করে কয়েক লাখ বলছে। সেটার জবাবে ডক্টর ইউনূস কি বলছে যে কয়েক লাখ হবে না, কিছু সমর্থক আছে, কিছু সমর্থক আছে। আর উনি বলছেন যে সমর্থক বলতে আপনি কি বুঝেন? মানে ডক্টর ইউনূস বলতেছে কিন্তু এই দেশের মানুষ ক্ষমতাবানকে ভয় পায়, ক্ষমতাবানকে তার সামনে যে মাথা নিচু করে, এবং এটাকে যদি আপনি সমর্থক বলেন তো এটা সমর্থক না আসলে। তার মানে উনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ যখন ছিল ক্ষমতায় তাদের ভয়ে লোকে তাদের সমর্থন করার মতো অভিনয় করতো, ভান করতো। মানে আমার কাছে এটা শুনে মনে হলো যে এই লোকটা আসলে এই দেশকে চিনে না, এই ভদ্রলোক এই দেশের মানুষকেও চিনে না। আওয়ামী লীগের অত্যাচারের কারণে, শেখ হাসিনার কারণে মানুষ কথা বলতো না, এটা ঠিক, কিন্তু এটা ভয় পেত, সমর্থন করতো না। সমর্থন এবং ভয় পাওয়া দুটো ডিফারেন্ট জিনিস। এই দেশে বাঙালি ক্ষমতাবানকে সমর্থন করে না, ক্ষমতাবানকে ভয় পায় মাঝে মাঝে, তো সব সময় না। সমর্থন করে নির্যাতিতকে। একটা এক্সাম্পল বলে তাহলে বুঝবেন। এই নুরুল মজিদ হুমায়ুন আওয়ামী লীগের মন্ত্রী ছিল না, শিল্পমন্ত্রী, 2 দফা, ভদ্রলোক মারা গেছে। আচ্ছা, এই মানুষগুলো মনে করছে যে তাদের এলাকার এই লোকটা এই মুহূর্তে নির্যাতিত। যখন দেখা গেছে তার হাতে একটা হাত করা পড়া আছে, সে তার চিকিৎসা হয়নি বলে নানা ধরনের কথা মানে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া। সত্য মিথ্যা আমি বলতে পারবো না, কিন্তু ছবিটা তো সত্য। তো মানুষ বলছে ছবিতে অপরাধ করে তুমি তার বিচার করো, কিন্তু তুমি যা করেছো এটা বিচার না, তুমি তার উপর নির্যাতন করেছো। নির্যাতিত মানুষ, মজলুমের প্রতি এই দেশের মানুষের এক ধরনের ভালোবাসা, এক ধরনের সমর্থন কাজ করে। তো ডক্টর ইউনূস কি করতেছেন? ডক্টর ইউনূস যে সমস্ত নির্যাতনের ঘটনা ঘটাচ্ছেন, বিভিন্ন ঘটনা ঘটাচ্ছেন এবং অযৌক্তিকভাবে ঘটাচ্ছেন, এবং যে যুক্তি দিচ্ছেন খোলা যুক্তি, এর মাধ্যমে উনি আওয়ামী লীগের ফিরে আসাটাকেই বরং ত্বরান্বিত করতেছেন। কে চাপ দেবে আমি বুঝতে পারছি না। এইগুলি হলো কি জানেন, মানে আমরা যখন আগে স্কুলে পড়তাম, পড়াশোনা করতাম, যখন রেজাল্ট খারাপ হতো, বাবা বলতে রেজাল্ট খারাপ হলো কেন, তখন অজুহাত দিতাম, স্যার কোথেকে কি প্রশ্ন করে, অমুক করে তমুক করে, বাইরে থেকে প্রশ্ন করে, এগুলি আমাদের হয় নাই, উনি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করছে বলতাম। বা মাঝে মাঝে হাফা কিছু বলতো না, পরে এক সময় বলতো যে সিলেবাসে প্রশ্ন করলে তো সবার জন্য সিলেবাসের বাইরে, তাহলে ও কেমনি কে 90 পায়, তুই 30% হয়তো ওনাকে ভালো অবস্থা থেকে সবসময় বলতো না, মাঝে মাঝে 2 দিন বলতেন। ওনার হলো একই অবস্থা। অজুহাত তো আমরা তৈরি করতে পারি। আপনি কাকে শোনাচ্ছেন? আমাকে সবচেয়ে বড়, আপনি কাকে শোনাচ্ছেন? বিদেশি চাপ আছে ওনাদের উপর। কি কারণে চাপ আছে? আওয়ামী লীগকে ফেরানোর ব্যাপারে চাপ আছে। ওকে না, তো এইগুলো হলো কি মানে এমন এমন কথা বলা
যেটা প্রমাণও করতে হয় না, কেউ প্রমাণও চায় না। জি। কিন্তু এটা যদি কোনো আসলে আপনার সাথে একটু যুক্ত করি, সেটি হচ্ছে যে এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন যে ওনার যে আন্তর্জাতিক যে ভাবমূর্তি, যেটি সেই ইমেজ রক্ষা করার জন্যই উনি এটি বলছেন, বা যেটি আজকে দেখলাম যে সার্জিস আলম বেশ আক্রমণাত্মক হয়েছেন। আওয়ামী লীগ সম্পর্কে অনেক কথাবার্তা বলছি। এখন না আমি এনসিপির নেতাদের কথাবার্তা খুব একটা গুরুত্ব দিই না, আমি আর দিই না। বহুত বই দেওয়া হয়ে গেছে, আপনারাও বহুত দিতেন। কিছু হইলে পরে একটা মানে মনে করেন একটা প্যানেল হলো, 3 জনের প্যানেল, 2 জনের প্যানেল, অবধারিত ভাবে একটা এনসিপির পোলাপান নিয়ে আসতেন। তো ওইটা দেখি দেখি আপনারা একটু কমাইছেন, তো আপনাদের কারণে আমিও একটু গুরুত্ব ওদের কম দিচ্ছি আর কি। ওরা বলতেছে বলুক, সমস্যা কি? সার্জিস আলম আজকে বলতেছে যে আওয়ামী লীগ এই দেশে আর রাজনীতি করতে পারবে না, ভালো কথা। বয়স কম, আমরাও দেখবো অনেকদিন বাঁচবে, উনিও দেখবে যে আসতে পারে কি পারে না, উনার ভালোভাবে দেখবে তারা। তবে এগুলি এইভাবে বলা ঠিক না। আর ওনারা আন্তর্জাতিক ভাবমূর্তি কথা বলতে চাচ্ছেন, এটা বলার মাধ্যমে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নত হবে হবে। উনি তো আন্তর্জাতিক বিশ্বকের সাথে জড়াই নিচ্ছেন। উনি যখন কোনো দলের নাম না বলেন, কোনো দেশের নাম না বলেন, কোন দেশটাকে আন্তর্জাতিকভাবে চাপ দিচ্ছে, তখন তো সব দেশের দিকে কিন্তু ওনার ইঙ্গিতটা হচ্ছে। সবাই মনে করতে আমাকে বলছে আমাকে বলছে, এদিকে ওনার আন্তর্জাতিক ইমেজ বাড়বে বাড়বে না। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক ইমেজ না, আমি এখন যেটা বুঝি আর কি, ওনার কিছু আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশে কিছু বন্ধু বান্ধব আছে, এবং ওনার তো বয়স হয়েছে, বয়সজনিত কারণে সবাই অবসরপ্রাপ্ত। আমরা যে মাঝখানে শুনলাম না যে ওনার সঙ্গে কে কে বিশ্ব নেতারা, আমি খুব মন দিয়ে পড়ছি রে ভাই, একটা বিশ্ব নেতা বর্তমানে নেতা না, সবাই অবসরপ্রাপ্ত সাবেক নেতা। সাবেক নেতা আমাদের শেখ হাসিনাও, আর শেখ হাসিনা যে জন্য বসতো তাহলে বলতে পারতেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আসছি। ভাই সাবেকের বেল নাই, সাবেকের বেল নাই, আপনি বর্তমানে আলাপ করেন, ওখানে একজন বর্তমান নেতাও নাই। তো সাবেক কিছু বয়স্ক লোক, ওনারা ওনার বন্ধু বান্ধব ওনার কাছে গেছে, আলাপ করছে, তাদের নিয়ে ছবি তুলছে। আমার জানার খুব ইচ্ছা, আমার মানে উনি তো আসবেন আগামীকাল কেউ আসবেন। আর এই যে আপনি যে প্রাক্তন কতগুলি বয়স্ক লোকের পুনর্মিলনী না বয়স্ক, এইখানে আপনার কত টাকা ব্যয়, যেটা আপনি ব্যয় করছেন সেই হিসাবটা আমাদেরকে দেন। আপনার বন্ধু বান্ধবের চা খাওয়াইতে যে আপনি কত টাকা খরচ করছেন ভাই, জনগণের কষ্টের টাকা। আপনি যখন জাতিসংঘ সফরের কথা বললেন, জাতিসংঘ অধিবেশনের কথা বললেন, যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি জানেন যে বেশ কয়েকজন রাজনীতিককেও সাথে নিয়ে গিয়েছিলেন। এখানে কি আসলে রাজনীতির কোনো বিষয় ছিল কিনা, রাজনীতির কোনো বার্তা ছিল কিনা, বা সে কি চাচ্ছিল যে রাজনীতিতে এটা সেই অবস্থানটা, প্রভাবটা প্রতিষ্ঠিত করার জন্য? শুনেন, এটা হলো কি, উনি একটা চান্স দিচ্ছে, চালাক মানুষ তো, চালাক বলবো ওটাকে ধুরন্ধর বলবো বুঝতে পারছি না, তো চতুর ধুর পছন্দই করতাম। বাট পছন্দের মানুষ যখন এরকম ভুল ভাল করে, তখন মনে হয় যে বয়স ওনারও হয়েছে, বয়স ওনার একটু চিন্তা ভাবনা করা উচিত যে কি করতে হবে কি করতে হবে না, ওনাকে বুঝতে হবে কোথায়। উনি যেদিন ওনারা গেলেন সেই দিনই দেখলাম যে প্রেস সচিব বললো যারা সরকারের অংশীদার মনে করে তারা তাদেরকে নিয়ে যাচ্ছে। তার মানে ডক্টর ইউনূসের সমস্ত কর্মকাণ্ডের জন্য মির্জা ফখরুল এবং তার দল হলো অংশীদার। আবার ওইখানে যায় নিয়ে তো ভদ্রলোক আরো আওলায় ফেলেছে যে ডক্টর ইউনূসের মধ্যে উনি প্রতিচ্ছবি দেখতে পায়। তো প্রতিচ্ছবি দেখতে পায় একজন, আজকে বিএনপির এক লিডারের সঙ্গে আলাপ হচ্ছিল, উনি খুব চমৎকার ব্যাখ্যা দিচ্ছেন, এই ব্যাখ্যাটা আমার খুব গ্রহণযোগ্য মনে হয়েছে। উনি বলছেন যে জিয়াউর রহমান সাহেব স্বপ্ন দেখাতেন, উনিও সুন্দর স্বপ্ন দেখাতে পারেন, হয়তো এই জায়গায় উনি মিল খুঁজে পাইছেন, কিন্তু জিয়াউর রহমান সেই স্বপ্ন দেখে এটা বাস্তবায়ন করতে পারতেন, উনি বাস্তবায়ন করতে পারেন না, হয়তো এই কারণে উনি ওইটুক জায়গায় মিল পাইছেন, হয়তো এই জন্য বলছেন প্রতিচ্ছবির সময় থাকতেও পারে, বলা যায় না, বলতে পারি না। কিন্তু মির্জা ফখরুল সাহেব ওনার এতদিনের রাজনৈতিক জীবনের এটা হলো একটা রাজনৈতিক ব্লান্ডার মনে করি। তো এইগুলি উনি ব্লান্ডার গুলি করাইতে পারছেন, কিন্তু করাইতে পারছেন। এই সফরে মির্জা ফখরুল সাহেবের যাওয়া হলো সারা দেশে বিএনপির ইমেজের জন্য একটা ক্ষতির কারণ হয়েছেন। সামনে দেখেন, সামনে আমি বলি, সামনে ইলেকশনকে সামনে রেখে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু হারছে, প্রতিদিন কিন্তু তাদের পয়েন্ট বাড়ছে, পয়েন্ট কমছে, পয়েন্ট বাড়ছে, পয়েন্ট কমছে। বিএনপির জন্য এটা পয়েন্ট কমেছে। আবার জামাত কয়েকদিন খুব এগিয়ে গেছিল, জামাত আবার শরিয়া আইনের প্রসঙ্গে আলোচনা করতে দেয়া, আবার মেয়েদের সামনে মেয়েরা নাচতে পারবে এই কথা বলতে দেয়া, কিছু পয়েন্ট খোয়াইছে। কোন দিকে যাচ্ছে ওনার ঐকমত্য কমিশনটা কি জানেন, এটার অন্তিম পরিণতি কি হবে? আপনার একটা জিনিস যদি অন্তিম পরিণতি চিন্তা না করে কাজ শুরু করে দেন না, তাহলে যা হবার এটা তাই হয়েছে, জাস্ট তাই হয়েছে। কারণ এটা আপনি একটা ঐকমত্য করলেন, করার পর কি হবে? বাস্তবায়ন করতে হবে। কে বাস্তবায়ন করবে? আপনি কিভাবে বাস্তবায়ন করবেন? যে ওনার ছবিগুলোতে নামায় ফেলা হয়েছে, এতে উনি খুব ব্যথিত হয়েছেন এবং উনি মনে করেন যে একটা মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে। এদের ভাষা টাষা কি বাদ দেন, সব বাদ দেন। রাষ্ট্রপতি কে ভাই? এটা কি চেয়ার? এটা কি চেয়ার?
আপনি চেয়ারটাকে অপমান করছেন করে আনন্দ উপভোগ করেছেন। এই যে বিকৃত আনন্দ, এই আনন্দের মাধ্যমে কি আপনি সারা দুনিয়ার কাছে জাতি হিসেবে কি আমাদেরকে সম্মানিত করছেন? আপনি যদি মনে করেন যে ওই লোকটা যোগ্য না, নামাই দেন তাকে, পারলে পারে হেডক থাকলে নামাই দেন। দেখছিলাম তো দৌড়াদৌড়ি করছিল যে বিএনপি করছে না, এটা করা যাবে না, সব চিপাই গেছে। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, যে বিএনপি বলতে করা যাবে না, সব চিপাই যেত। আওয়ামী লীগ নিষিদ্ধ করার পিছনে বিএনপির একটা সম্মতি ছিল, যে তোমরা করো, আমি কিছু কমো না, হয়ে গেছে। করলো না তো, ওটা করতো। কিন্তু আপনি তাকে সরাবেন না, রাখবেন, কিন্তু মানবেন না। এর চেয়ে বড় হিপোক্রিসি আর কিছু আছে? ওই লোক আপনাকে নিয়োগ দিচ্ছে রে ভাই, নিয়োগ দিচ্ছে। কিন্তু এটা কিন্তু প্রাইম মিনিস্টার কি হয়, প্রাইম মিনিস্টার কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দেয় না, প্রাইম মিনিস্টারকে জনগণ নির্বাচিত করে, ঠিক আছে? আর উপদেষ্টা যারা, এদের প্রত্যেককে এই রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন। ডক্টর ইউনূস যতই কান্নাকাটি করে বলুক, যে অবশ্যই একটা ভালো শব্দ ইউজ করছে, যে আমার প্রাথমিক নিয়োগকর্তা ছাত্র, প্রাথমিক শব্দটা ইউজ করছে, কিন্তু ওনার মূলত নিয়োগ করতে হলো রাষ্ট্রপতি। আপনি পাইলে পুরোনো ভিডিও দেখেন, ওই যখন ওই শপথ অনুষ্ঠান হয় না, তখন ওই যে সচিব যে ওই যে পড়ছে, যে কি বলে, রাষ্ট্রপতি আপনাদেরকে সদয় হয়ে নিয়োগদানের সিদ্ধান্ত নিয়েছেন, আপনি নিয়োগ করতে আপনি বেঁচে করে আরাম পান। এটা এক ধরনের স্যাডিজম, বুঝলেন? স্যাডিস্ট মানসিকতা কানেক্ট হয়, এর মাধ্যমে জাতি হিসাবে উন্নত হন না। তো এখন কোনো প্ল্যান প্রোগ্রাম নাই, একটা জগা খিচুড়ি অবস্থা। আপনারা একটা করতেছেন, মানে কি বলে, একটা সনদ করতেছেন, জুলাই সনদ। বাস্তবায়ন কি করবো? বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে এখন। কি বলছেন? এই সরকার বলতেছে যে আমি সাংবিধানিক ভাবে নির্বাচিত একটা সরকার, সেই সরকার নিজেকে ডিক্লেয়ার করছে আমি সাংবিধানিক সরকার। জি, তাহলে আপনি কিভাবে সংবিধান লঙ্ঘন করবেন?